গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের সাহিত্য মেলা থেকে একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে আজ আমি চলে এসেছি। পড়ার বিষয়ে যাওয়ার আগে তোমরা একটা কথা বলো যে তোমরা কারা ক্রিকেট খেলতে ভালোবাসো। আচ্ছা, তো তোমরা সাধারণত কোথায় ক্রিকেট খেলো? যে মাঠে, হুম, বা পাড়ার গলিতে, বাড়ির সামনের রাস্তায়, তাই তো? এইসব জায়গায় তোমরা বন্ধুরা মিলে ক্রিকেট খেলো, ঠিক? আচ্ছা, একটা কথা বলো, বৃষ্টির দিনেও কি তোমরা ক্রিকেট খেলেছো কখনো? হুম। তো এইসব বলছি তার কারণ আজকে আমরা ঠিক সেই রকম একটা আহ গল্প পড়বো, যে গল্পটি তোমাদের সাহিত্য মেলার নবম পাঠের অন্তর্গত। গল্পটির নাম রাস্তায় ক্রিকেট খেলা। তার লেখক হলেন মাইকেল অ্যান্টন। হুম, তো চলো এবার পড়ে দেখা যাক। তো গল্পের বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করার আগে আমরা আগে জেনে নেব যে গল্পটি যিনি লিখেছেন তার সম্পর্কে। তো গল্পটি কে লিখেছেন? মাইকেল অ্যান্টনি। তো মাইকেল অ্যান্টনি সম্পর্কে আমরা আগে জানবো। তো এই মাইকেল অ্যান্টনি ছিলেন ত্রিনিদাদ এবং টোবাগোর একজন লেখক এবং একাধারে একজন ইতিহাসবিদ, যার জন্ম হয় 1930 সালের 10 ফেব্রুয়ারি ত্রিনিদাদের মায়ারোতে। হুম, তো তিনি পড়াশোনা শুরু করেন ফার্নান্দোর মায়ারো রোমান ক্যাথলিক স্কুল থেকে এবং জুনিয়র টেকনিক্যাল কলেজেও তিনি পড়াশোনাটা শেষ করেন। পড়াশোনা শেষ করিয়ে তিনি ইস্পাত কারখানায় কাজ নেন এবং পরে ইংল্যান্ডে যান তারপর, এবং এরপর থেকে তিনি নানান দেশ বিদেশে আহ যান, তার যাতায়াত শুরু হয়। হুম, এর মধ্যেই তিনি তার আহ সাহিত্য জগতেও তিনি তার অবদান রাখেন। তো তিনি আহ, তার জীবনে অর্থাৎ এই সাহিত্য জীবনে তিনি যা যা গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে কিছু উল্লেখযোগ্য যেগুলি তোমাদের সামনে তুলে ধরছি। যেমন দ্য গেমস ওয়্যার কামিং, যেটা 1963 সালে প্রকাশিত হয়। এছাড়া সান ফার্নান্দোতে বছর 1965 সালে প্রকাশিত হয়। হুম, এবং সেটার সংশোধিত সংস্করণ 1970-এ প্রকাশিত হয়। এছাড়া গ্রিন ডেজ বাই দ্য রিভার, হুম, এটা 1967 সালে প্রকাশিত হয়। তারপর 1967-তে আরো একটি, যে টেলস ফর ইয়ং অ্যান্ড ওল্ড, হুম, আরো যেমন স্যান্ড্রা স্ট্রিট অ্যান্ড আদার স্টোরিজ, তেমনি ক্রিকেট ইন দ্য রোড, যেটার একটি গল্প তোমরা পড়বে। আমাদের আলোচ্য পাঠ্যটি এই গ্রন্থেরই অন্তর্গত। এছাড়া কিং অব দ্য মাস্কারেড 1974-এ প্রকাশিত হয়। এছাড়া ত্রিনিদাদ ও টোবাগোর ঝলক, হ্যাঁ, তাছাড়া ত্রিনিদাদের প্রোফাইল, স্ট্রিটস অফ কনফ্লিক্ট, দ্য চিফটেন্স কার্নিভাল অ্যান্ড আদার স্টোরিজ ইত্যাদি তিনি আরো কিছু গ্রন্থ রচনা করেছেন। হুম, তো তিনি জীবনেও বেশ পুরস্কার এবং সম্মাননাও পান। হুম, তিনি সাহিত্যে অবদানের জন্য হামিংবার্ড স্বর্ণপদক পেয়েছেন 1979 সালে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিও লাভ করেন, সেটি 2003 সালে। হুম, তো এই লেখক মাইকেল অ্যান্টনি এবং একাধারে ইতিহাসবিদ, যিনি 24শে অগস্ট 2023 সালে মৃত্যুবরণ করেন। হুম, তো এই গেল লেখক সম্পর্কে। এবার আসি আলোচ্য গল্প বিষয়ক আলোচনায়। তো আমাদের আলোচ্য পাঠ্য গল্পটি রাস্তায় ক্রিকেট খেলা। হুম, তো এই গল্পটি আসলে গৃহীত হয় ক্রিকেট ইন দ্য রোড অ্যান্ড আদার স্টোরিজ, অর্থাৎ রাস্তায় ক্রিকেট ও অন্যান্য গল্প
নামক গ্রন্থ থেকে আলোচ্য গল্প রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি নেওয়া হয়েছে। এই গল্পটি তর্জমা করেছেন তীর্থঙ্কর চট্টোপাধ্যায়। এটা আসলে ইংলিশে লেখা, সেটাকে বাংলায় অনুবাদ করেছেন তীর্থঙ্কর চট্টোপাধ্যায়। হুম, তো এই গল্পটি আসলে তিনটি কিশোরকে নিয়ে এবং তিনটি কিশোরের খেলা নিয়ে। অর্থাৎ বর্ষাকালে রাস্তায় তাদের ক্রিকেট খেলা এবং তাদের মধ্যে কে আগে আগে ব্যাট করবে, হ্যাঁ, কে পরে ব্যাট করবে, তাই নিয়ে তাদের মধ্যে ঝামেলাঝাটি, ঝগড়া, তার জন্য তাদের মধ্যে মনোমালিন্য, মন কষাকষি। আবার তারা সব মান অভিমান আহ সবকিছু ভুলে আবার নিজেদের মধ্যে মিলেমিশে একত্রে খেলা করে। তো সেই তিনটি কিশোরের খেলার কাহিনী, অর্থাৎ ক্রিকেট খেলার কাহিনী এই আলোচ্য পাঠ্য রাস্তায় ক্রিকেট খেলা গল্পটিতে বর্ণিত হয়েছে। তো চলো এবার আমরা গল্পটি বিস্তারিতভাবে পড়ে দেখব। তো দেখো, গল্পটি শুরু হচ্ছে এরকম: বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই। অর্থাৎ এখানে আমাদের আলোচ্য গল্পে বর্ষা ঋতুর উল্লেখ আছে এবং বর্ষাকালের কথা বর্ণিত হয়েছে। তো বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্প। ক্রিকেট খেলা, তো ক্রিকেট খেলা সম্পর্কে তোমরা জানো এবং আমি জানি তোমাদের মধ্যে বেশিরভাগ ছেলেরা বিশেষ করে তোমরা ক্রিকেট খেলতে ভালোবাসো। এবং এই এই ক্রিকেট খেলাটা আসলে, অর্থাৎ এর অর্থ যে ব্যাট ও বলের একটা দলীয় খেলা, তাই তো? তোমরা জানো আশা করছি যে দুই দল মিলে খেলা হয়। হুম, একটা এই এই ক্রিকেট খেলার আসলে উদ্ভব হয় ইংল্যান্ডে। সেখান থেকে এখন গোটা পৃথিবী জুড়েই খেলা হয়। হুম, এবং এটা আমাদের সকলের কাছে একটা আবেগপ্রবণ খেলা, সবার কাছে একটা আবেগের, ঠিক? তো বিশেষ করে তোমরা ছেলেরা ক্রিকেট খেলতে খুব ভালোবাসো জানি। এবং যারা ভালোবাসো আদতেই, বর্ষা কিংবা রোদ বা শীত যাই থাকুক না কেন, তোমরা ঠিক একটা সময় করে বন্ধুরা মিলে হয় মাঠে, না হলে পাড়ার গলিতে, না হলে বাড়ির উঠানে, না হলে বাড়ির সামনে রাস্তায় তোমরা খেলো, তাই তো? তো এখানে সেই ক্রিকেট খেলার গল্প লেখক বর্ণিত করছেন আলোচ্য পাঠ্যে। যে লেখক বলছেন যে বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্প। তার কারণ বর্ষাকাল, আর তারা রাস্তায় ক্রিকেট খেলতো। আর বর্ষাকালে কি হয় সাধারণত? জল জমে যায় রাস্তায়, তার ফলে কি খেলা যায় না। হ্যাঁ, তো সেটা রাস্তা হোক কিংবা মাঠ, আহ বৃষ্টি আসলে স্বাভাবিকভাবে খেলা যায় না। ফুটবল হলে তাও বৃষ্টি হচ্ছে, মাঠে খেলতে ভালো লাগে এবং খেলা যায়। কিন্তু ক্রিকেটটা ঠিক বৃষ্টিতে ভিজতে ভিজতে খেলা যায় না, বৃষ্টি চলে আসলে খেলা বন্ধ হয়ে যায়, তাই না? এবং বাড়ির বড়রা বকাঝকা করে যে বৃষ্টি এসছে, বৃষ্টিতে ভিজলে অসুখ করবে, এর ফলে ডেকে ঘরে নিয়ে যায়, খেলতে দেওয়া হয় না। তো সেই জন্যই লেখক বলছেন যে বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্প। তার বর্ষাকালে তাদের রাস্তায় ক্রিকেট খেলার তারা খেলতে পারতো না, তারা কম খেলতো। হুম, তারপর দেখো, যখনই খেলতে যেতাম বৃষ্টি এসে আমাদের তাড়া করে ফের উঠোনে ঢুকিয়ে দিত। যে যখনই তারা খেলতে যেত তখনই বৃষ্টি এসে তাদেরকে তাড়া করে আবার উঠানে ঢুকিয়ে দিত। তাড়া করা বলতে যে ধাওয়া করা, অর্থাৎ আহ দেখবে হঠাৎ তোমরা বাইরে আছো, খেলছো, হঠাৎ করে বৃষ্টি নামলো ঝমঝম করে, তখন কি হয়? তোমরা তড়িঘড়ি করে আগে একটা ছায়া জায়গা দেখে, মানে উপরে ছাউনি আছে সেরকম জায়গা দেখে ঢুকে পড়ো বা ঘরে ঢুকে যাও। হুম, তো এই যে বৃষ্টির ফলে তোমরা যে তড়িঘড়ি করে ঢুকে যাও, হুম, এটাকে এখানে লেখক
তাড়া করা বলছে। বৃষ্টি যেন তাড়া করে তাদেরকে ঢুকিয়ে দিচ্ছে ঘরে। এখানে বলছে উঠোনে ঢুকিয়ে দিচ্ছে। তো উঠোন বলতে কি বোঝায়? যে আঙিনা। হ্যাঁ, আঙিনা কে উঠোন বলে অনেকে, বা উঠান বললেও তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, তো যখন বৃষ্টি আসতো, বৃষ্টি সেই ৩ কিশোরকে তাড়া করে তাদেরকে আবার উঠানে ঢুকিয়ে দিত। তারা খেলতে পারতো না তারপর দেখ, বর্ষাকালে এই রকমই ছিল মেয়ারও। আর এখানে মেয়ারও বলতে কোনো অর্থ নয়, মেয়ারও একটা জায়গার নাম। হুম, এবং যেটা মাইকেল অ্যান্টনি এই লেখকের জন্মস্থান। তো এই মেয়ারোতে তাই বলছেন যে বর্ষাকালে এরকমই ছিল মেয়ারো, যে হুটহাট করে বৃষ্টি এসে তাদেরকে তাড়িয়ে একদম ঘরে ঢুকিয়ে দিত। হুম, তো মেয়ারো নামক সে জায়গাটি এমনই ছিল, বর্ষাকালে এমনটাই হতো। সেখানকার আকাশে সর্বদাই মেঘে ঢাকা থাকতো। সর্বদা বলতে সবসময়। যে ওই মেয়ারোর জায়গা, মানে সরি, মেয়ারোর আকাশ, সেখানে সব সময় মেঘে ঢাকা থাকতো মেয়ারোর আকাশটা। সমুদ্রের ওপর জল ভরা কালো মেঘ মুখ গোমড়া করে নিচু হয়ে ঝুলতো, আর বাতাস ছুটে এসে বদমেজাজ ঝাপট মারতো নারকোল বন। তো আহ, কত সুন্দর করে তিনি প্রকৃতির এই ভয়ঙ্কর রূপটাকে বর্ণনা করেছেন। যে সমুদ্রের উপর জল ভরা কালো মেঘ মুখ গোমড়া করে নিচু হয়ে ঝুলতো। দেখো, আমরা জানি মেঘ থেকে বৃষ্টি হয়, যখন কালো মেঘে আকাশ ঢেকে যায় তারপরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়, তাই তো? তো এখানে লেখক বলছেন যে আহ, দেখতে পেত যে সমুদ্রের ওপর জল ভরা কালো মেঘ, যে কালো মেঘে বৃষ্টি হয়, এবং তাকে জল ভরা এজন্যই বলছেন যে সেই মেঘ থেকে বৃষ্টি নামবে তো ঝমঝম করে, বৃষ্টি তো জল। তো তার মনে হয় যে মেঘটাই যেন জল ভরা, জলে ভরে মেঘটা মুখ গোমড়া করে নিচু হয়ে ঝুলতো সমুদ্রের ওপর। মুখ গোমড়া, যে মুখ গম্ভীর করে। তোমাদেরকে যেমন কেউ বকা দিলে মুখ গোমড়া করে বসে থাকো, তেমনি সেই কালো জল ভরা মেঘটা, সেও যেন মুখ গোমড়া করে সমুদ্রের ওপর ঝুলতো, নিচু হয়ে ঝুলতো। এবার দেখ, এই নিচু হয়ে ঝুলতো কেন বলছে বলতো? তার কারণ, যেহেতু মেঘটা জলে ভরা, তাই জন্য কি সে ভারী হয়ে আছে। তার নিজের ওয়েট নিজে সামলাতে পারছে না, তাই সে ঝুলে গেছে নিচের দিকে। হুম, তাই বলছে সমুদ্রের ওপর সেই জল ভরা কালো মেঘ যেন মুখ গোমড়া করে নিচের দিকে ঝুলতো, এমনটা মনে হতো যেন সেই মেয়ারোর আকাশের সেই কালো মেঘকে দেখে। হুম, তারপর দেখো, আর বাতাস ছুটে এসে বদমেজাজ ঝাপট মারতো নারকোল বন। আর বৃষ্টির সাথে সাথে যে বাতাস বইতো, একটু ঝোড়ো বাতাস, যেটা ছুটে এসে বদমেজাজে ঝাপট মারত। বদমেজাজ, যে রুক্ষ বা উগ্র মেজাজ, হ্যাঁ, বলা যায়। তো সেই বাতাসকে দেখে মনে হতো সে যেন বদমেজাজি, সে যেন একদম উগ্র মেজাজে আছে। এবং সে উগ্র মেজাজি বাতাস ছুটে এসে ঝাপট মারতো। ঝাপট বলতে যে হঠাৎ করে জোরে আঘাত করা। হ্যাঁ, ঝড়ের ঝাপট বলে, শোনোনি? তো সেই ঝাপটের কথা বলছে, যে সেই বদমেজাজি বাতাস ছুটে এসে ঝাপট মারতো নারকোল বন। আহ, নারকোল বনে গাছের গায়ে ঝড় লাগলে আমরা বুঝতে পারি যে ঝড় হচ্ছে, বুঝতে পারি আমরা। তার কারণ, গাছের গায়ে যখন ঝড় লাগে বা হাওয়া লাগে, তখন গাছটা কি দুলতে থাকে, পাতাগুলো নড়তে থাকে। তো আহ এজন্যই এখানে বলছে যে নারকোল বনে কথাটি উল্লেখ করছে, তার কারণ যে সে, যে আর কি কথক, গল্প কথক, সে নারকোল বনে যখন ঝড় এসে লাগছিল, সেই বদমেজাজি বাতাস ছুটে এসে যখন ঝাপট মারছিল, নারকোল গাছগুলো দুলছিল, তার পাতাগুলো নুয়ে পড়ছিল। হুম,
সেই জন্য নারকোল বনের কথা উল্লেখ করছেন। হুম, নারকোল বনে নারকোল গাছগুলোকে দেখে বুঝতে পারছিল যে বদমেজাজি বাতাস ছুটে এসে ঝাপট মারছে। হুম, তারপর আর বাতাসের তেজ আর গর্জন যখন চরমে উঠতো, তখন ফুলে পড়া মেঘগুলো ঘন কালো হয়ে উঠতো। হুম, আর সেই বাতাসের তেজ আর গর্জন যখন চরমে অর্থাৎ সেই বাতাস যখন দেখো হাওয়া বাতাস যখন একটু জোরে বয় সেটা বাতাস, তারপর সেটা যখন অনেক তাণ্ডব শুরু করে তখন সেটাকে ঝড় বলে। তো এই যে বাতাস যেটাকে বলছে যে বদমেজাজে, তো বদমেজাজে ঝাপট মারে কখন? বাতাস যখন ঝড়ে পরিণত হয়, তাই না? তো সেই ঝড় যেন যখন আরো তার বাতাসের তেজ, তেজ বলতে এখানে গতি বোঝাচ্ছে, ঝড়ের গতি, ঝড়ের গতিবেগ যখন আরো বেড়ে যেত, তার গর্জন যখন চরমে উঠতো, গর্জন বলতে যখন ঝড় হয়, যখন একটা আওয়াজ হয়, তার একটা গর্জন থাকে। হুম, নিজস্ব যে হাওয়া এমনি শনশন করে বয়, যখন ঝড় হয় যে ঝোড়ো আওয়াজ, সেটাকে এখানে গর্জন বলছে গল্পকথক। হুম, তো সেই বাতাসের গতি বা তেজ আর গর্জন যখন চরমে উঠতো, তার মানে তার গতি এবং বাতাসের গর্জন যখন আরো অনেক বেশি হয়ে যেত, তখন ঝুলে পড়া মেঘগুলো ঘন কালো হয়ে উঠতো। হুম, তো সেই যে মুখ গোমড়া করে যে জল ভরা মেঘ সমুদ্রের উপর ঝুলে থাকতো, সেই ঝুলে পড়া মেঘগুলো যতটা কালো ছিল, তখন আরো বেশি ঘন কালো হয়ে উঠতো যখন বাতাসের তেজ আর গর্জন আরো অনেক বেড়ে যেত। হুম, বুঝতে পেরেছো? তারপর দেখো, সমুদ্র হুংকার দিত আর বৃষ্টির ফলাগুলো হট্টগোলে ভেঙে পড়তো আমাদের ওপর। দেখো, একটা বর্ষার, একটা বৃষ্টি পড়ার, হুম, বা বর্ষাকালীন সেই প্রকৃতিকে কত সুন্দর করে লেখক এখানে বর্ণনা করেছেন, তাই না? তো যাই হোক, দেখো সমুদ্র হুংকার দিত, মেয়ারুর কাছে যে সমুদ্র ছিল, সে সমুদ্র হুংকার দিত, অর্থাৎ জোরে চিৎকার করতো। মানে জোরে চিৎকার করলে বা গর্জন করলে যেরকমটা আওয়াজ হয়, সমুদ্র তেমন হুংকার দিত যেন। আর বৃষ্টির ফলাগুলো, ফলাগুলো বলতে এখানে বৃষ্টির ফোঁটা, বৃষ্টির ফোঁটার কথা বলা হচ্ছে। বৃষ্টি যখন পড়ে, যে ফোঁটাগুলো আমাদের গায়ে পড়ে, সেগুলো, সেগুলোতে এখানে ফলা বলছে। তো সে বৃষ্টির ফলাগুলো হট্টগোলে ভেঙে পড়তো আমাদেরও। হট্টগোল মানে কি? যে গোলমাল, কোলাহল, মানে কোলাহল বোঝায়। স্বাভাবিকভাবে আমরা জানি যে হট্টগোল বলতে হট্টগোল, গোলমাল, কোলাহল এরকম মানে বোঝায়। কিন্তু এখানে বৃষ্টির ফলাগুলোকে হট্টগোলের সাথে তুলনা করছে সে বৃষ্টিটাকে। যে বৃষ্টির ফলাগুলো যেন হট্টগোলে আমাদের উপর ভেঙে পড়তো। অর্থাৎ তারা, মানে সেই জলগুলো বা বৃষ্টিগুলি, তারা যেন নিজেদের মধ্যে কোলাহল বাঁধিয়ে, হট্টগোল বাঁধিয়ে, তারা যেন হুড়মুড়িয়ে ভেঙে পড়তো সেই কিশোরদের ওপর। হুম, বা গল্পকথক যে গল্পটি বলছে, হ্যাঁ, সে তার নিজের কথাও বলছে যে তাদের ওপর সে বৃষ্টিগুলি হট্টগোল করে ভেঙে পড়তো যেন। হুম, তারপর দেখো, সব সবে দৌড়ে ফিরেছি বৃষ্টি থেকে, পাশের বাড়ির অ্যামি আর ভার্ন এর খুব ফুর্তি, ওরা হাসছে। আশ্চর্য, রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যত আনন্দ, ঝমঝম বৃষ্টিতেও যেন ততই। অর্থাৎ এই গল্পকথক যে, অর্থাৎ তিনটি কিশোরের মধ্যে একজন কিশোর, একটি ছেলে, অর্থাৎ তিনটি ছেলের মধ্যে একটি ছেলে যে কিনা গল্পটি বলছে, যার মুখ দিয়ে লেখক গল্পটি বলাচ্ছে। হ্যাঁ, বলাচ্ছেন। তো সেই ছেলেটি যে কিনা সবে ওই ওই বৃষ্টি থেকে দৌড়ে ফিরছে, হ্যাঁ, বৃষ্টির তাড়া খেয়ে ফিরছে, সেই সময় সে দেখতে পায় যে পাশের বাড়ির অ্যামি আর ভার্নের খুব
ফুর্তি মানে কি, যে আনন্দ বা মজা, উল্লাস, এরকম। তো পাশের বাড়ির অ্যামি আর ভার, তাদের তারা খুব আনন্দ করছে, মজা করছে, সে দেখতে পায়। হুম ওরা হাসছে। তো সে যখন বৃষ্টির তাড়া খেয়ে ফিরছে, দেখছে পাশের বাড়ির অ্যামি আর ভার তারা অনেক মজা করছে, হাসছে। ঠিক আছে। আশ্চর্য, রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যতই আনন্দ, ঝমঝম বৃষ্টিতেও যেন ততই। তার আহ এই ছেলেটি যে গল্প বলছে, সে আশ্চর্য হয়ে গেল, একটু অবাক লাগলো তার, যে তারা যখন রাস্তায় ক্রিকেট খেলে তার সঙ্গে, তখন তাদেরকে যতটা আনন্দিত মনে হয়, তারা যখন তখন তারা যখন যতটা আনন্দ পায়, তেমনি ঝমঝম বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতেও যেন ততটাই আনন্দ পাচ্ছে তারা। খেলার মতোই আনন্দ পাচ্ছে। অ্যামিন আমাদের উঠোনে হি হি করে হাসছে আর বৃষ্টির জল খাবার ভান করছে। হুম, অ্যামিন, যে কিনা তিনটি বালকের মধ্যে একজন, যে গল্প কথক, যে তাদের বাড়ির উঠোনে, উঠোন বলতে আঙিনা, তো তার বাড়ির উঠোনে হি হি করে হাসছে আর বৃষ্টির জল খাওয়ার ভান করছে। দেখো, বৃষ্টিতে তোমরাও ভেজো, জানি। তো আকাশের দিকে মুখ করে সেই বৃষ্টিটাকে উপভোগ করা, এবং হা করে সেই বৃষ্টিটা খাওয়ার ভান করা আনন্দের সাথে, ভান করা বলতে অভিনয় আর কি। তো সেই রকমটা ভান করছে অ্যামি। হ্যাঁ, তো সেটাই বলছে আর কি। তারপর ওর মুখ একেবারে ভেজা, জামা কাপড় জুবজুবে। আর অ্যামি যেহেতু আকাশের দিকে মুখ করে হাঁ করে বৃষ্টি খাবার ভান করছে বা বৃষ্টির জল খাবার ভান করছে, তাই তার মুখ একেবারে ভিজে গেছে, আর তার জামা কাপড়ও একদম ভিজে, জুবজুব করছে, জুবজুবে ভিজে, বা যেটাকে জবজবে শব্দেও বলে থাকে, অনেকে প্রকাশ করে থাকে। তো সেরকম জবজবে ভিজে গেছে পুরো জামা কাপড়। হুম ভার্ন আলসের তলায় আশ্রয় নিয়েছিল। আলসে কি? একটা কার্নিশ, জানালায় যে কার্নিশ হয়, সেরকম কার্নিশের তলায় ভার্ন আশ্রয় নিয়েছিল। হুম সেও হুজুগে মেতে লাফ মেরে ওর সঙ্গে জুটলো। অর্থাৎ ওই যে অ্যামি আর ভার্ন, যার কিনা বিশাল ফুর্তি বা আনন্দ, যেটা দেখছে বালকটি, সে অ্যামি যখন ওরকম করে বৃষ্টিটাকে উপভোগ করছে, বৃষ্টির জল খাওয়ার ভান করছে, একদম ভিজে গেছে, আনন্দ নিচ্ছে, তখন তাকে দেখে হার্ন, যে কিনা কার্নিশের তলায় আশ্রয় নিয়েছিল বৃষ্টি থেকে বাঁচার জন্য, সে সেটা ভুলে সেও হুজুগে মেতে, আর সে আনন্দ করছে দেখে সেই তার সঙ্গে সামিল হওয়ার জন্য সেও লাফ মেরে, লাফ কেটে সেও সেখানে গিয়ে তার সঙ্গে জুটে গেল, বা তার সঙ্গে আবার মেতে গেল। এরকম ওরা চেঁচাতে লাগলো, দুজনে মিলে আহ লাফাতে লাগলো আর চেঁচাতে লাগলো, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি স্পেনে যা। হুম তারা এই দুটি লাইন বলছে আর চেঁচাচ্ছে, লাফাচ্ছে, মজা করছে। হ্যাঁ, এগুলো আনন্দের সাথে বলছে, বৃষ্টিটা উপভোগ করার সাথে সাথে। এই যে নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি স্পেনে যা, এই কথাটা কি বলছে তারা আসলেই বৃষ্টিটা থেমে যাওয়ার জন্য বা স্পেনে চলে যাওয়ার জন্য? নিশ্চয়ই নয়। তারা মজা পাচ্ছে, এবং সেই মজা থেকেই এরকম একটি ছড়া লাইন তারা বলছে। হ্যাঁ, স্পেন কোথায়? স্পেন, যেটা ইউরোপ মহাদেশের অন্তর্গত একটি দেশ। হ্যাঁ, তার নাম স্পেন। তো সে স্পেনের কথা বলছে, সেই কিশোরগুলি বা বালকগুলি। তারপর দেখো, একটু পরেই পাশের বাড়ি থেকে বেরিয়ে এলেন তাদের মা। তো তার পাশের বাড়ি, মানে পাশেই, বাড়ির পাশেই সেই অ্যামি আর ভার্নের বাড়ি। তো খানিকক্ষণ পর তারা যখন চেঁচাতে লাগলো, মজা করতে লাগলো, তারা সেই ছড়ার লাইন বলতে থাকলো, তো তাদের ওই মজা নিতে নিতে একটু পরেই পাশের বাড়ি থেকে অ্যামি আর ভার্নের মা বেরিয়ে এলেন।
তিনি নিশ্চয়ই শব্দ শুনেই বুঝেছিলেন ভার্ন আর অ্যামি চোপের মধ্যে অদৃশ্য হলো। হুম, তো তারা যখন এই চিৎকার করছে, একদম উম, প্রাণ ভরে আনন্দ নিচ্ছে বৃষ্টিটার, হ্যাঁ, বৃষ্টি উপভোগ করছে, চিৎকার করে করে ছড়া বলছে। তো পাশেই তো তাদের বাড়ি, তো তাদের আওয়াজ তার মায়ের কানে গেছে। তাই বলছে যে তিনি নিশ্চয় শব্দ শুনেই বুঝেছিলেন যে তারা যে চিৎকার করছে তাদের আওয়াজ পেয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে অ্যামি আর ভার নিশ্চয়ই বৃষ্টিতে ভিজছে। সেজন্যই তাদের মা তাদেরকে নিয়ে যেতে এসছে। মায়েরা তো শুধু শুধু নিয়ে যান না, একটু বকাঝকা করে, হ্যাঁ। তো যেই তাদের মা এসছেন, ভার্ন আর অ্যামি ঝোপের মধ্যে অদৃশ্য হলো। হ্যাঁ, ভার্ন আর অ্যামি তড়িঘড়ি করে ঝোপের মধ্যে গিয়ে লুকালো। অদৃশ্য যে দেখা যায় না এমন সেটাকে অদৃশ্য বলে। তো এতক্ষণ যে তারা লাফাচ্ছিল, মজা নিচ্ছিল, চিৎকার করছিল, এখন আর তাদেরকে দেখা যাচ্ছে না, তারা অদৃশ্য হয়ে গেল। কোথায় না, ঝোপের মধ্যে। ঝোপের মধ্যে গিয়ে লুকিয়ে পড়েছে। হুম, তারপর দেখ, আমি দাঁড়িয়ে রইলাম, বৃষ্টির জন্য মনটা খারাপ। তারপর ভার্নের ব্যাট আর বল বাড়ির তলায় ঢুকিয়ে রেখে ভেতরে গেল। তো আহ এইসব ঘটনা যেটা সে দেখলো, চোখের সামনে দেখলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, তারপর তো বৃষ্টির জন্য মনটা খারাপ। হুম, তারা যে আনন্দ করছে, বৃষ্টিটা উপভোগ করছে, এ কিন্তু তেমনটা নয়। হুম, বৃষ্টি তার ভালো লাগে না, বৃষ্টিতে তার মন খারাপ লাগে। তারপর ভার্নের ব্যাট আর বলটা সে বাড়ির তলায় ঢুকে রেখে ভেতরে গেল। হুম, নিকুচি মনে মনে বললাম যে এই বৃষ্টিতে এত মজা নিচ্ছে। বাচ্চারা সাধারণতই মজা নিয়ে থাকে, আনন্দ পায় বৃষ্টি হলে, বৃষ্টিতে ভিজতে আনন্দ পায়। কিন্তু আহ কল্পকথক সে একটু আলাদা রকম, বৃষ্টি তার ভালো লাগে না মোটেও। তাই বলছে নিকুচি, মনে মনে সে বলল। যখন বৃষ্টি নামলো তখন আমি ব্যাট করছিলাম, যখনই আমি ব্যাট করি তখনই কেবল বৃষ্টি পড়ে। তার মন খারাপের এটাই কারণ যে যখন বৃষ্টি নামলো তখন সেই ব্যাট করছিল। হুম, তো তাই বলছে যে যখনই আমি ব্যাট করি তখনই কেবল বৃষ্টি পড়ে। ব্যাট করার আনন্দ তো আলাদা, বল করা যতটা না। ব্যাট করছে, বলটাকে মারছে, হ্যাঁ, 4 হলো কি 6 হলো এরকম বাচ্চারা খেলে। তো আনন্দের সাথে সে ব্যাট ধরেছে, ব্যাট করবে, তখনই বৃষ্টি নামবে। তাই তার আর খেলা হলো না, খেলা ভেঙে গেল, সেজন্যই তার মন খারাপ, তাই বলছে। হুম, পাছে চাদর ময়লা হয়, তাই পা মুছে বিছানায় উঠে পড়লাম। যে আহ ওই যে খেলাধুলো করে যাচ্ছে, পায়ে তো নোংরা থাকে, তাই না? তো সেই শুদ্ধ যদি বিছানায় উঠে যায়, তাহলে কি সে বেডশিট বা বিছানার চাদর সেটা নোংরা হবে। ময়লা বলতে নোংরা বোঝায়, যে নোংরা হবে বা ময়লা হবে। তাই জন্য সে পা মুছে বিছানায় উঠে পড়লো। হুম, বিষণ্ণ হয়ে বসেছিলাম। বিষণ্ণ মানে কি, যে মন খারাপ করে বা দুঃখিত হয়ে। হ্যাঁ, তো সে মন খারাপ হয়ে বসেছিল। মনে হচ্ছিল সত্যি বৃষ্টিটা চলে যাক স্পেনে, মানে স্পেনে যাক। ভার্ন যা বলছিল, ও যে শুনছিল যে ভার্ন যেমন বলছিল লেবুর পাতায় করম চা, হে বৃষ্টি স্পেনে যাক। তো এ সেটা যেন সত্যি সত্যি মন থেকে চাইছে। তার মনে হচ্ছিল সত্যিই যেন বৃষ্টিটা চলে যাক, স্পেনে যাক, ভার্ন যেমনটা বলছিল তেমনটাই হোক। হুম, এমন সময় কলজেটা যেন লাফ দিয়ে আমার গলায় উঠে এলো। হ্যাঁ, তো যখনই আহ এমনটা ভাবছিল মনে মনে, ঠিক সেই সময়ে কলজে, কলজে বলতে কলিজা বা হৃৎপিণ্ড বোঝায়, মানুষের হৃৎপিণ্ড। এখানে তার নিজের হৃৎপিণ্ডের কথাই বলছে। তার কলজেটা যেন বা তার হৃৎপিণ্ডটা যেন একদম লাফ দিয়ে তার গলায় উঠে গেল। তার মানে কি, সে অনেক ভয় পেয়ে গেছে, হুট করে, মানে আচমকা ভয় পেয়ে গেছে। তার কারণ আকাশ চিরে কান ফাটানো শব্দে বাজ পড়ল। তো এর আহ, বজ্র বিদ্যুতে ভীষণ ভয়। হুম, তো সে যখনই এক মনে ওসব কথা ভাবছিল যে বৃষ্টিটা চলে যাক, আমার ব্যাট করা হলো না, এরকম এরকম, তো সেই সময় একটা ভীষণ জোরে কান ফাটানো শব্দে
বিদ্যুৎ পড়লো বা বাজ পড়লো। তো এর ফলে ভয়ে তার একবার হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে ফুঁড়ে তার গলায় উঠে আসলো ভয়ের চোটে। হুম। তাড়াতাড়ি জানালা বন্ধ করে দিলাম। ছাদের ওপর বৃষ্টির ভয়ানক হাতুড়ি পড়তে লাগলো। বাজের ভয়ে সিঁটিয়ে রইলাম, জানি আবারও পড়বে। আর বিদ্যুতের অপার্থিব চমকেরও ভয়ও। হুম। তো যখনই এরকম কান ফাটানো শব্দে বাজ পড়ছে, তখন তাড়াতাড়ি করে সে জানালা বন্ধ করে দিল উঠে। তারপর সে শুনতে পাচ্ছে ছাদের ওপর বৃষ্টির ভয়ানক হাতুড়ি পড়ার আওয়াজ। যে বৃষ্টিগুলো এমন জোরে জোরে পড়ছে, বৃষ্টির ফলাগুলো এমন জোরে জোরে আঘাত করছে, যেন মনে হচ্ছে তার বাড়ির ছাদের ওপর ভয়ানক যেন হাতুড়ি পেটাচ্ছে কেউ। এমন জোরে জোরে বৃষ্টি হচ্ছে। হুম। বাজের ভয়ে সিঁটিয়ে রইলাম। সিঁটিয়ে মানে কি? যে কুঁকড়ে যাওয়া, বা ভয় পেয়ে শরীরটাকে একদম ছোট্ট করে কুঁকড়ে নেওয়া, সেটাকে সিঁটিয়ে নেওয়া বলে, বা সিঁটিয়ে থাকা বলে। তো সে বালকটি, সে বাজের ভয়ে, বিদ্যুৎ পড়ার ভয়ে, সে একদম সেরকম নিজের শরীরটাকে ছোট্ট করে গুটিয়ে সিঁটিয়ে থাকলো। সে জানে যে আবারও পড়বে, একটু পরে আবার বাজ পড়বে। বিদ্যুতের অপার্থিব চমকেরও ভয়েও। অর্থাৎ বিদ্যুতের অপার্থিব মানে কি? যে যেটা পৃথিবীর বা জাগতিক জগতের থেকে একটু আলাদা বা ভিন্ন। হুম। যেটা পার্থিব নয়, জাগতিক জগতের থেকে আলাদা, অন্যরকম। সচরাচর আমরা যেমনটা দেখে থাকি সেগুলোর থেকে আলাদা, এমনটাকে অপার্থিব বলা হয়ে থাকে। তো বিদ্যুতের অপার্থিব চমকেরও ভয়েও। তো বিদ্যুতের যে আলো, আলোর ছটা দেয়, তারপরেই তো বাজটা পড়ে। তো সেই বিদ্যুতের সেই চমক, সেই আলোর ছটা, সেটার ভয়েও সে তেমনি সিঁটিয়ে থাকে। আর যখনই সেই আলো ছুটে আসে, তখন সে জানে যে আবার বাজ পড়বে। তাই জন্য সে ভয়ে একেবারে কুঁকড়ে নিজেকে রাখলো। হুম। আচ্ছা, তো আজকে এটুকুই। তো এই গল্পের বাকি অংশ আবার পরের ক্লাসে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। কেমন? তো ভালো থেকো সবাই। দেখা হচ্ছে পরের ক্লাসে আবার এই গল্পের পরবর্তী বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে। ধন্যবাদ।